সেখানকার সবশেষ পরিস্থিতি আসলে আমরা জানার জন্য আমাদের সহকর্মী যিনি আছেন আলামিন তুষার, তার কাছে আমরা একটু যোগ দেব। আলামিন তুষার, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? যেমনটা দেখছিলেন যে এই মুহূর্তে জেলা কারাগারে আমরা আসলে অবস্থান করছি এবং সেখানকার যে পরিস্থিতি সেটা আসলে পুরোটাই একদম বাইরে থেকে ভাঙচুর করা অবস্থা। এবং এখানে এই মুহূর্তে সেনাবাহিনী কর্মচারীরা যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং তার কিছুক্ষণ সেই জায়গা থেকে সেনাবাহিনী যুক্ত হবার পরে কিন্তু হামলাকারীরা যারা রয়েছেন তারা অনেকটাই ছত্রভঙ্গ হয়েছেন, এটা বলাই যায়। সেই জায়গা থেকে দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এখন জেলা কারাগারের বাইরের যে অংশ পুরোটা আসলে বাইরে থেকে হামলা করা হয়েছিল। এবং জেলা কারাগারের একজন প্রতিনিধির সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তিনি আমাদেরকে যেমনটা বললেন প্রায় 8 থেকে 10,000 মানুষ এখানে আসলে হামলা করেছেন, ভেতরে যাবার আসলে চেষ্টা করেছিলেন, তবে ভেতর থেকে কোনো ধরনের ঝামেলা হয়নি এমনটাই আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি। তবে এখনও আমরা যে এখন যেইখানটায় অবস্থান করছি সেখান থেকে বেশ কিছুটা দূরে কিন্তু বেশ কয়েকজন হামলাকারী বা যারা আসলে রয়েছেন তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে। এবং এখানে যারা সেনাবাহিনীর কর্মচারীরা যারা রয়েছেন এখানে প্রায় আমরা 8 থেকে 10 প্লাটুন আমরা সেনাবাহিনীর গাড়ি, আমরা 8 থেকে 10টি আমরা জিপ গাড়ি দেখতে পাচ্ছি। এবং সেনাবাহিনীরা এখানে কিন্তু সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন যেন ওদিক থেকে যারা রয়েছেন তারা আসলে তারা যেন সামনে এগিয়ে না আসে, সেই জায়গা থেকে তারা পূর্ণ প্রস্তুতি তারা আসলে নিয়ে রেখেছে। সেনাবাহিনীর একেবারে কঠোর অবস্থান জেলা কারাগারকে ঘিরে, এবং জেলা কারাগারে আর যেন কেউ কোনো ধরনের স্যাবোটাজ করতে না পারে, দুষ্কৃতিকারীরা হামলা করতে না পারে, তার ব্যবস্থার জন্যই কিন্তু সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একদিকে আন্দোলনকারীরা রয়েছেন, অন্যদিকে সেনাবাহিনীর কঠোর অবস্থান রয়েছেন। গোপালগঞ্জে যে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল, রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হওয়ার পরে এনসিপির নেতা কর্মীদের ওপর যে হামলা হয়েছে, গাড়ি বহরে যে হামলা হয়েছে, সেটার কিন্তু নিন্দার ঝড় বইছে সারা দেশে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নিন্দা জানিয়েছেন, কঠোর পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনীর উপর আহ্বান জানিয়েছেন। কিছুক্ষণ আগে জামায়াতের আমির তার যে ফেসবুক পোস্ট, ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি স্ট্যাটাস দিয়েছেন যে আসলে গোপালগঞ্জে কি হচ্ছে। গোপালগঞ্জ তো বাংলাদেশেরই অংশ, যতদূর জানতে পেরেছি এনসিপির নেতৃবৃন্দ স্বাভাবিক নিয়মেই সর্বপর্যায়ের প্রশাসনের সঙ্গে পূর্ব থেকে আলাপ আলোচনা করে তাদের কর্মসূচি বাস্তবায়নের সহায়তা চেয়েছেন, এটি তাদের রাজনৈতিক অধিকার। কিন্তু এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, কার্যত মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। অতি দ্রুত সরকারকে অবশ্যই প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে, অন্যথায় ইতিহাসের পূর্ণ দায় সরকারের উপর বর্তাবে। আমরা সংশ্লিষ্ট এলাকার জনগণকে সকল ধরনের উচ্ছৃঙ্খলা থেকে বিরত থাকার আহ্বান জানাই এবং শান্তিপ্রিয় ফ্যাসিবাদ বিরোধী জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আন্তরিক আহ্বান জানাচ্ছি। এটি জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান 36 মিনিট আগে ফেসবুক পোস্টে এটি দিয়েছেন। কিছুক্ষণ আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের তরফ থেকেও একটি বিবৃতি এসেছে এবং তারা যেটি বলছেন যে নাহিদ সার্জিস, হাসনাত সহ অবরুদ্ধ নেতৃবৃন্দকে দ্রুত উদ্ধারে জরুরি পদক্ষেপ নিন। গোপালগঞ্জে জুলাই অভ্যুত্থানের প্রধান নেতৃত্বদের উপরে হামলার অংশ নেওয়া স্বৈরাচারের দালালদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এটি হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে বিবৃতি, তারা কিন্তু সেটি দিয়েছেন। এবং এর আগে আমি যেটি বললাম যে বিএনপির মহাসচিবও সবার আগে তিনি বিবৃতি দিয়েছেন এবং বিবৃতি দিয়ে যেটি বলেছেন বিবৃতিতে বিএনপির মহাসচিব যে এটি আসলে দেশকে অস্থিতিশীল করার একটি অপতৎপরা চলছে এবং গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের যে গাড়ি বহরে সেখানে হামলাকে নিন্দা জানিয়েছেন এবং দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার কিন্তু আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে অন্য দল আমরা যেটি দেখেছি যে এবি পার্টি তারাও কিন্তু এই হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন। একই সাথে গণ অধিকার পরিষদ তারাও কিন্তু হামলায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন। এবি পার্টির বিবৃতিতে যেটি বলা হয়েছে যে
সন্ত্রাসীদের হামলার নিন্দা প্রতিবাদ জানিয়েছেন এবং অতি দ্রুত যারা এই হামলার সঙ্গে জড়িত তাদের বিচার দাবি করেছেন। আর এবি পার্টির বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন যে ছাত্র জনতার অভ্যুত্থানে পতিত স্বৈরাচার গত 5 বছর 5ই আগস্ট পলায়ন করতে বাধ্য হয়। আজ আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীরা এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচিতে দফায় দফায় হামলা করলো, এখনও রক্তের দাগ শুকায়নি, বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এর মধ্যে এনসিপি নেতাদের উপর হামলা খুবই উদ্বেগজনক। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাও প্রশ্নবিদ্ধ, তারা সন্ত্রাসী হামলা বন্ধে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। এটি হচ্ছে ইমদাদ এবি পার্টির বিবৃতি এবং বেশ কয়েকটি দলই কিন্তু এর মধ্যে এই ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ব্যানারে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, সেই বৈষম্য বিরোধী আন্দোলনও কর্মসূচি ঘোষণা করেছে, সারা দেশে ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে এবং অন্য দলগুলো নিন্দা পাশাপাশি এই এনসিপির প্রতি সহমর্মিতা কিন্তু তারা জানিয়েছে। ইমদাদ, সবাই আসলে সহমর্মিতা জানিয়েছে এবং যারা এনসিপির নেতাকর্মী ছিলেন তারাও কিন্তু বক্তব্যে গোপালগঞ্জবাসীকে নিয়েই দেশ গড়ার কথা ব্যক্ত করেছেন, আমরা যেটা দেখতে পেয়েছি। কিন্তু তারা যখন এই যে সারা দেশেই পদযাত্রা পূর্বে এরকম একটা দাবি করেছিল, সেই পদযাত্রায় আসলে এখানে কোন কারণে মার্চ টু গোপালগঞ্জ দেওয়া হলো, তারা কি আগেই অনুমান করেছিল কিনা যে এমন হামলার ঘটনা ঘটতে পারে এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা আছেন তারা আসলে আগেই একটু প্রস্তুতি নিয়ে রেখেছিলেন কিনা, সেটা আসলে একটা ব্যাপার। কিন্তু এই যে অবস্থাটা হয়েছে, আসলে এই অবস্থাটা এখন রণক্ষেত্র পরিণত হয়েছে গোপালগঞ্জ এবং আমরা দেখতে পাচ্ছি যে গোপালগঞ্জ জেলা কারাগারে বিকেল 4টার দিকে হামলা করা হয় এবং দাবি করা হয়েছে বিভিন্ন ফেসবুক পোস্টে এবং বিভিন্ন জায়গায় বিবৃতি দিয়ে, যেটি দাবি করা হচ্ছে যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কর্মীরা এই হামলাগুলো চালিয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কর্মীরা এই হামলাগুলো চালিয়েছে এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে পরিস্থিতি কিছুটা গোপালগঞ্জ জেলা কারাগারের সামনে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে। কারারক্ষী যারা রয়েছে তারা একেবারে নিরাপদেই রয়েছেন বলে আমরা বিশ্বাস করছি এবং আমাদের সহকর্মী যারা রয়েছেন তারাও আশা করছি নিরাপদে রয়েছেন এবং এনসিপির নেতাকর্মীরা এখন অবস্থান করছে। আমরা একটু আগে যেটি জানতে পেরেছি যে তাদেরকে একটি কক্ষে তারা অবস্থান করছেন। কিছু কিছু গণমাধ্যমে আমরা দেখেছি যে গোপালগঞ্জ সার্কিট হাউসে তারা অবস্থান করছেন। তারাও আশা করছি নিরাপদে আছেন এবং একজন শীর্ষ নেতা আমাদেরকে যেটি জানিয়েছেন, আমরা যেটি জানতে পেরেছি যে আসলে তারা নিরাপদে আছেন এবং এনসিপির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছে তারা কেউই আহত হননি বলে আমরা জানতে পেরেছি। এবং এই যে সংঘর্ষ, একের পর এক সংঘর্ষের ঘটনায় আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলায় জেরে গোপালগঞ্জের 144 ধারা জারি, তো এটি আমি আগেই বলেছি, এবং ছাত্রলীগের হামলাতে 3 জন সাংবাদিক এবং অর্ধশতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন, এই খবরও কিন্তু আমরা এখন পর্যন্ত পেয়েছি। আর আমরা যেটি দেখেছি যে গোপালগঞ্জের এখনকার সবচেয়ে বড় যে খবর সেটি হচ্ছে যে গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা হয়েছে। 4:15টার দিকে এই হামলাটি করা হয় এবং এই হামলায় 8 থেকে 10,000-এর মতো হামলাকারী অংশ নেয়। এটি জেলা কারাগারের একজন কারারক্ষী তিনি আমাদেরকে বলেছেন, সময় সংবাদকে এটি জানিয়েছেন এবং তারা খুবই আতঙ্কিত হয়ে পড়েছিলেন সে সময়। পরে নিরাপত্তার জন্য তারা কারাগারের ভেতর থেকে ফায়ার করার পরেও এরই মধ্যে গোপালগঞ্জ জেলা কারাগারের সামনের মূল ফটকের যে ভবনটি রয়েছে, মূল ফটকটি রয়েছে, সেখানে জানালার গ্লাসগুলো ভেঙে ফেলা হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়। অন্যদিকে কারারক্ষীরাও কিন্তু ফায়ার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন এবং দেখেছি এবং কারারক্ষীরা বলছিলেন হয়তো হামলাকারীদের প্ল্যান ছিল আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এটিই তাদের প্ল্যান ছিল। এখন সেনাবাহিনীরা সেখানে অবস্থান নিয়েছেন এবং অবস্থান নেওয়ার পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে। হামলাকারীরা এখনও কারাগারের ঠিক কাছেই রয়েছে এবং তাদেরকে নিবৃত করার চেষ্টা করছে সেনাবাহিনী। আমি এর আগে যেমনটি বলছিলাম যে আজকের এই হামলার ঘটনায়, অর্থাৎ এনসিপির পদযাত্রার কর্মসূচিতে হামলার যে ঘটনা, সেই হামলার ঘটনায় এখন পর্যন্ত
3 জন সাংবাদিক গণমাধ্যম কর্মী আহত হয়েছেন, অর্ধশতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলাকারীদের তরফ থেকে কোনো হতাহতের হয়েছে কিনা এখনো পর্যন্ত আমরা খবর পাইনি। আনুষ্ঠানিকভাবে হয়তো সেটি আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। এবং কিছুক্ষণ আগে হয়তো এই ঘটনাতে একটি সরকারের তরফ থেকেও একটি প্রতিক্রিয়া এসেছে আমাদের হাতে, এবং সেটি হয়তো আমরা জানাতে পারবো। এবং এই ঘটনায় এনসিপি র্যালিতে হামলার ঘটনায় সরকারের তরফ থেকেও নিন্দা জানানো হয়েছে, সেই প্রতিক্রিয়াটি কিন্তু আমরা পেয়েছি ইমদাদ। এখন আমরা যেটি দেখানোর চেষ্টা করছি গোপালগঞ্জ জেলা কারাগারের সামনের চিত্র। কারারক্ষীদের অবস্থান রয়েছে, গণমাধ্যম কর্মীদের অবস্থান রয়েছে, অন্যদিকে সেনাবাহিনীর সদস্যদের অবস্থান রয়েছে। আর গোপালগঞ্জে 144 ধারা জারি রয়েছে। আমরা এনসিপির কেন্দ্রীয় নেতারা যে ভবনটিতে অবরুদ্ধ অবস্থায় ছিলেন তারা আসলে নিরাপদে বের হতে পেরেছেন কিনা এই খবরটি আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। কিছুক্ষণ আগেই এনসিপির কেন্দ্রীয় নেতারা, যেহেতু তারা অবরুদ্ধ অবস্থায় ছিলেন, তাদের যে ভেরিফাইড ফেসবুক পেজ সেখানে তিনি সাহায্যের জন্য বলেছিলেন। এবং নিরাপত্তা বাহিনী অর্থাৎ গতকালকে যখন মার্চ টু গোপালগঞ্জের কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল, এরপর থেকেই কিন্তু একটা হাই পড়তেছিল ইমদাদ যে গোপালগঞ্জে কিছু পদযাত্রা, জুলাই পদযাত্রার নাম থেকে মার্চ টু গোপালগঞ্জ, এটার পর থেকেই যখন সার্জিস আলম এই ঘোষণাটি দিয়েছিলেন এবং এরপর থেকে একটা হাইপ চলছিল যে গোপালগঞ্জে কালকে কিছু একটা হতে যাচ্ছে। এবং আওয়ামী লীগের যে নেতাকর্মীরা বিদেশে পালিয়ে গেছেন জুলাই আগস্টের পরে, তারা বিদেশ থেকে নানা ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার একটা চেষ্টা করছিলেন, উস্কানি দিচ্ছিলেন। অনেকেই কিন্তু সাবধান করছিলেন যে গোপালগঞ্জ ঘিরে কোনো ধরনের একটা বড় পরিকল্পনা হতে পারে, এজন্য আইন শৃঙ্খলা বাহিনী যেন তাদের নিরাপত্তার যে প্ল্যানটা সেটি যেন ভালো করে সাজান। কিন্তু আমরা আজকে সকালবেলা যেটি দেখলাম এবং এনসিপি নেতারা যেই প্রতিক্রিয়াগুলো দিচ্ছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে যে বিষয়গুলো বলছেন এটি আসলেই ভয়াবহ। অনেকেই বলছিলেন যে এনসিপির একজন নেতা, একবারে কেন্দ্রীয় নেতা, টপ 10-এর মধ্যে একজনের নেতা, তারা যেটি বলছিলেন যে আমাদের উপর আক্রমণ হচ্ছে অথচ পুলিশ মূর্তির মতো দাঁড়িয়ে দেখছে, পুলিশের কিছু করার নেই। আসলে জুলাই গণঅভ্যুত্থানের সময় বা জুলাই আন্দোলন দমনে পুলিশকে যেভাবে রাষ্ট্রীয় বাহিনী হিসেবে, পেটোয়া বাহিনী হিসেবে তৎকালীন আওয়ামী লীগ ব্যবহার করেছে এবং পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে, এবং এরপরে যে ঘটনাগুলো ঘটেছে এরপরে আসলে পুলিশের যে মনোবল, এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে যে ধরনের প্ল্যান, যে ধরনের শক্ত হয়ে দাঁড়ানো দরকার ছিল সেটি পুলিশ কিন্তু দাঁড়াতে পারেনি। এমনকি কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রণক্ষেত্র যদি তৈরি হয়ে যায়, ধাওয়া পাল্টা ধাওয়া যদি হয় দুটি গ্রুপের মধ্যে, তখন সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য পুলিশের তো সক্ষমতা রয়েছে এবং পুলিশ সেটাতে ব্যবহার করেছে কিনা। কারণ একটু আগে আপনি বলছিলেন গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিতে অবরুদ্ধ থাকা অবস্থায় সার্জিস আলম তিনি কিন্তু পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন। সেখানে তিনি ফেসবুক পোস্টে তিনি বলেছেন, গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের উপর আক্রমণ করেছে, পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে। এমন ঘটনা আসলে আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে পুলিশ কি নির্বিকার ছিল? পুলিশ কি আসলেই সেখানে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যে কাজগুলো করা দরকার ছিল সেই কাজগুলো কি আসলেই তারা করেনি? যেহেতু একজন শীর্ষ নেতা সার্জিস আলম তিনি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এনসিপির। না, পুলিশের যে সংখ্যা আর পুলিশের যে মনোবল, আসলে একটি জেলার একেবারেই মানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে, রাস্তায় গাছের কেটে ফেলে দেওয়া হয়েছে যেন পদযাত্রায় গাড়ি বহর ঢুকতে না পারে। নানা দিক থেকেই আসলে হামলার পরিকল্পনা সাজিয়েছিল হামলাকারীরা। সেক্ষেত্রে এই একটা জেলায় আর কতজন পুলিশ সদস্য থাকে এবং চারিদিক দিয়ে যখন তাদেরকে ঘিরে ফেলে, সেই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য তাদের আসলে গুলি করা ছাড়া কোনো উপায় থাকে না। কিন্তু 5 আগস্টের পরে আসলে পুলিশ সেই সিদ্ধান্তটা নিতেও কিন্তু ভয় পাচ্ছে বা সেই মনোবলটা কিন্তু এখনো ফিরে আসেনি। সেই কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। সেই কারণে পুলিশের মনোবল, পুলিশের যে সংস্কার কিভাবে হওয়া দরকার এটি নিয়ে একটি সংস্কার কমিশন হয়েছিল পুলিশের তরফ
কে ঢেলে সাজানোর জন্য বিভিন্ন দিক থেকে পরামর্শ এসেছিল, সেটি কিন্তু এখনও রয়েছে। আর কিছুক্ষণ আগে আমি যেটা বললাম যে সরকারের তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে গোপালগঞ্জের শান্তিপূর্ণ এনসিপির সমাবেশে হামলার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতিটা যদি আমি এখন পড়ি, গোপালগঞ্জে আজকের সহিংসতার ব্যবহার একেবারে অবমুক্ত। তরুণ নাগরিকদের শান্তিপূর্ণভাবে তাদের বিপ্লবী আন্দোলনের 1 বছর পূর্তি উপলক্ষে এই র্যালি অনুষ্ঠিত হতে বাধা দেয়া তাদের মৌলিক অধিকারের জন্য লজ্জাজনক লঙ্ঘন। ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির এই সদস্যরা পুলিশ এবং মিডিয়া নৃশংসভাবে হামলার শিকার হয়েছিল, তাদের গাড়ি ভাঙচুর ও ব্যক্তিদের হিংস্রভাবে লাঞ্ছিত করেছিল এবং এই ঘটনায় যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে, এমনটি কিন্তু সরকারের তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ইমদাদ, আমরা যেটি বললাম যে এর আগে যদি আমি সামারি করি যে সকাল 9:30টার দিকে পুলিশের একটি গাড়িতে হামলা ভাঙচুরকে কেন্দ্র করেই রণক্ষেত্রের শুরুটা হয় এবং পুলিশের ওই গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং সে সময় 3 জন পুলিশ সদস্য আহত হয়েছিলেন এবং ওই 3 জন পুলিশ সদস্য আহত হয়েছিলেন তাদেরকে দেখতে গিয়েছিলেন একজন ইউনো গোপালগঞ্জের, তিনি সেখান থেকে দেখে ফেরার পথে তার গাড়িবহরেও হামলা হয়েছে এবং ইউনোর গাড়ির চালক যিনি ছিলেন তিনি আহত হয়েছিলেন মারাত্মকভাবে। এরপরে এনসিপির যে সমাবেশ স্থল, যেখানে গোপালগঞ্জের যে পৌর পার্ক, যেখানে সমাবেশের জায়গা তৈরি করা হয়েছিল, মঞ্চ তৈরি করা হয়েছিল এবং চেয়ার টেয়ার সাজানো হয়েছিল সামনে, সেখানে 1:30টার পরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেন। হামলা করার পরে চেয়ার ভাঙচুর করা হয় এবং এরপরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে এসে উপস্থিত হন, এনসিপির নেতাকর্মীরাও জড়ো হন। এরপরে হামলাকারীরা তারা পালিয়ে যায়। এরপরে কেন্দ্রীয় নেতারা, এনসিপির যে কেন্দ্রীয় নেতা রয়েছেন নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, আক্তার হোসেন, তারা সমাবেশ স্থলে উপস্থিত হন এবং অনেকটা পুলিশি পাহারায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা বলয়ের মধ্যে সংক্ষিপ্ত একটি সমাবেশ হয় এবং সেখানে বক্তব্য দেন নাহিদ ইসলাম। বক্তব্য দিয়েছেন এবং তিনি সেখানে বলেছেন যে তারা গোপালগঞ্জের নাম পরিবর্তন করতে আসেননি, তারা গোপালগঞ্জকে সাম্য ন্যায়ভিত্তিক, অন্য পুরো দেশটাকে তারা যেভাবে সাম্য ন্যায়ভিত্তিক একটি ইনসাফ ভিত্তিক দেশ করতে চান তারই অংশ হিসেবেই গোপালগঞ্জে তারা এসেছেন। যদিও গোপালগঞ্জ থেকে মুজিববাদকে বর্জন বা মুজিববাদ মুর্দাবাদ এ ধরনের স্লোগান তারা দিয়েছিলেন এবং সেই সমাবেশ থেকে বের হওয়ার পরে তাদের গাড়িবহর মাদারীপুরে যাওয়ার কথা ছিল, ঠিক সে সময়েই তাদের এই গাড়িবহরে হামলা চালায় হামলাকারীরা, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। ঠিক দুইটাই পরপরই কিন্তু এই পাল্টা হামলার ঘটনাগুলো ঘটে। এখন প্রায় 5:20 কিন্তু বেজে গেছে, সেই ঘটনা কিন্তু এখনো চলছে, যদিও এখন পাল্টা হামলার অবস্থান নেই, কিন্তু এখন থমথমে অবস্থা কিন্তু এখন রয়েছে। সেনাবাহিনীর রয়েছেন, পুলিশ সদস্য রয়েছে, এর পাশাপাশি 4 প্লাটুন বিজিবিও কিন্তু মোতায়েন করা হয়েছে, তারা নিরাপত্তার বিষয়টি দেখছে। যদিও এখন পর্যন্ত আমরা বিজিবির সদস্যদেরকে, আমাদের যে সহকর্মীরা যে এলাকা কাভার করছেন সে এলাকাতে আমরা বিজিবির কোনো সদস্যকে কিন্তু আমরা ক্যামেরার ফ্রেমে দেখি নাই। 6 প্লাটুন বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন তিনি কিন্তু গণমাধ্যমকে জানিয়েছেন যে বিষয়টি, যে তিনি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালাচ্ছে, তারা বিস্ফোরণ ঘটাচ্ছে। শুরুর দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্লিপ্ত অবস্থায় দেখেছে, এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে, কিন্তু মসজিদের মাইকগুলোতে ঘোষণা দিয়ে সন্ত্রাসীদের একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। এই যে বিষয়টা, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তারা যে আক্রমণটা চালিয়েছে, আফজাল আপনি জানেন নিশ্চয়ই যে আমরা এরকম ঘটনা এর আগেও দেখেছি, এর আগেও ঘটেছে, কিন্তু সেই ঘটনা এত দীর্ঘস্থায়ী হয়েছে কিনা একই অঞ্চলে একটা জায়গায়, সেটা একটা ব্যাপার। আজকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে রণক্ষেত্র চলছে, আপনি যেটি বলছিলেন যে 2টার পর থেকেই এই হামলা পাল্টা হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া এগুলো চলছে। এখন কিন্তু 5:23 বাজে, মোটামুটি আমরা বলতে পারি যে প্রায় 3.5 ঘন্টার মতো এই ধাওয়া পাল্টা ধাওয়া
তৈরি হয়েছে। এবং আমরা ফুটেজ যেটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে জেলা কারাগারের সামনে সেনাবাহিনী অবস্থান করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কোনো সংবাদকর্মী এবং সেনাবাহিনীর সদস্য ছাড়া আর কাউকেই কিন্তু আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না। আমাদের সহকর্মী নিশ্চয়ই আমাদেরকে দেখাবেন যে আসলে পরিস্থিতি কেমন আছে এখন অন্যান্য জায়গায়। জেলা কারাগারের সামনে এখন মোটামুটিভাবে শান্ত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। এর আগে যেই রণক্ষেত্র আমরা দেখেছি যে ইট পাটকেল এবং আপনি যেটি বলছিলেন যে একটু আগেই কাজগুলো ভাঙা অবস্থায় পড়ে আছে এবং কারারক্ষী তাদেরকে দেখেও আতঙ্কিত মনে হচ্ছিল এবং একটা আতঙ্কিত এবং রণক্ষেত্রের পরিবেশ কিন্তু তৈরি হয়েছিল। এখন কিছুটা হলেও সেখান থেকে সেটা শান্ত। এখন আমরা দেখতে পাচ্ছি যে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা রয়েছেন এবং সেনাবাহিনীর কর্মকর্তা বা সদস্য যারা রয়েছে তারা কিন্তু টহল দিচ্ছে এই জায়গায়। আমাদের সহকর্মী আলামিন তুষার সেখানে আছেন। আলামিন তুষারকে আমরা অনুরোধ করব যে আসলে অন্যান্য জায়গায় আরও কি হচ্ছে সেটি যদি দেখানো সম্ভব হয় তাহলে যাতে সেটি দেখায় এবং কর্মকর্তা যারা রয়েছেন তাদের সঙ্গে যদি কথা বলে জানা যায় যে আসলে এখন সেই জায়গার কি অবস্থা তাহলে যাতে আমাদেরকে জানান। যারা রয়েছেন তারা কিন্তু এই দুই পাশে সেনা সদস্য যারা রয়েছেন তারা কিন্তু দুই পাশে কিন্তু অবস্থান করা হয়েছে। তারা আসলে অবস্থান নিয়েছেন এবং আশপাশের অলিগলিতে কেউ অবস্থান নিয়েছে কিনা সেটা কিন্তু তারা আসলে নিশ্চিত করার চেষ্টা করছেন এবং অলিগলি থেকে কেউ এগিয়ে আসার চেষ্টা করলে তারা বাঁশি ফু দিয়ে এবং মাইকিং করে আসলে তাদেরকে পিছিয়ে যাবার জন্য বলছেন। বারংবার আমরা সেটাই দেখতে পাচ্ছি। শুধু যে যারা হামলাকারী রয়েছেন শুধু তারাই নয়, এখন আসলে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের নিরাপত্তার কথা চিন্তা করেও কিন্তু তাদেরকেও কিন্তু আশপাশে থেকে সরে যেতে বলছেন। বিভিন্ন আশপাশে বাড়িতে যারা জানালার সামনে দিয়ে অনেকে দেখার যারা যখন চেষ্টা করছেন তখন কিন্তু তাদেরকেও আসলে সরে যেতে বলছেন তাদের নিরাপত্তার কথা মাথায় রেখে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এই দিকে যেহেতু জেলা কারাগারের আশপাশে যেহেতু এখনও অনেক হামলাকারী অবস্থান করছেন এমনটা আসলে সেনা সদস্যরা ধারণা করছেন, সেজন্য এই এলাকায় কিন্তু তাদেরকে আসলে কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না। মোটরসাইকেল থেকে শুরু করে মানে খুব কাছাকাছির যারা তারাই শুধু বলে একবারে সব কিছু করে তারপরে আসলে তারা প্রবেশ করতে পারছেন এবং অনেক গাড়ি আমরা ঘুরিয়ে দিতেও দেখেছি। আমরা পুলিশের একটি গাড়িকে পুলিশের বেশ কয়েকটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিজিবি আসলে মোতায়েন করা হয়েছে। আমরা বিজিবির গাড়িও কিন্তু এখানে আসলে দেখতে পাচ্ছি। বিজিবির গাড়ি বহর কিন্তু এখানে এসেছে। বিজিবির সদস্যরাও এখানে রয়েছেন, তারাও তাদের প্লাটুন নিয়ে এখানে চলে এসেছেন এবং এই পাশ থেকে তারা আসলে তাদের জায়গা থেকে প্রতিরোধ গড়ার চেষ্টা করছেন। এই দিকে সামনের মানে মোট কথা যেই অবস্থা আমরা দেখেছি জেলা কারাগারের ওখানটায়, সেটা যেন সামনে আর কোনো ধরনের ঝামেলা আরও যদি যেন ঝামেলা না হয় সেজন্যই কিন্তু এই বিজিবি মোতায়েন এবং সেনা সদস্যরা ঠিক দুই পাশের সড়কে তারা আসলে অবস্থান নিয়েছেন যেন কোনো ধরনের ঝামেলার মধ্যে না পড়তে হয়। জেলা কারাগারের নিরাপত্তা যেন নিশ্চিত করা যায় সেটি কিন্তু তারা লক্ষ্য রাখার চেষ্টা করছেন। আমরা আবারও কিছু লোকজনকে আমরা অপর পাশটায় যে পাশটায় তখন আসলে সেনা সদস্যরা গুলি তাক করে বন্দুক তাক করে বসেছিলেন তখন যেন ওদিক থেকে হামলা না আসে, সেই দিকটায় আমরা আবারও কিছু লোকজনকে জড়ো হতে দেখছি
দূর থেকে আসলে যতটুকু দেখা যায় এবং সেনাবাহিনীরাও তাদের সতর্ক অবস্থান কিন্তু রেখেছেন। এবং আমরা যেহেতু এখানে বা পাশে থাকা যে ইটগুলো রয়েছে সড়কের পাশে, অনেকে হয়তো নির্মাণ কাজের জন্য ইট রেখেছিলেন, সেই ইটগুলো রাস্তায় ছড়িয়ে দিয়ে সেই ইটগুলো দিয়ে আসলে রাস্তা বন্ধ করার চেষ্টা করেছে এখানকার যারা হামলাকারী যারা ছিলেন। দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে যে অনেকে জড়ো হচ্ছেন এবং এই জড়ো হওয়ার ব্যাপারে বিজিবির যে বাড়তি ফোর্স এসেছে, বিজিবির যে বাড়তি ফোর্স রয়েছে সেই বাড়তি ফোর্স কিন্তু সামনের দিকে এগোচ্ছে তাদের গাড়ি নিয়ে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। আমরাও সেই গাড়ির সঙ্গে এগোবো। সেদিকের পরিস্থিতিটা হয়তো একটু আবার কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে কিনা তেমন সন্দেহ রয়েছে। একদম বিজিবির একটি বড় প্লাটুন আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু জেল কারাগারের দিকে তাদের গাড়ি নিয়ে এগিয়েছেন। মানে জেল কারাগারের আশপাশের যে এলাকা সেই এলাকাতে এই পাশের এই ভেতরের এই এলাকাগুলো থেকেই মূলত প্রথম অবস্থায় যখন হামলাগুলো হচ্ছিল এদিক থেকেই আসলে হামলাকারীরা ঘটনাস্থলের দিকে যান, মঞ্চের দিকে যান। সেই জায়গা থেকে ধারণা করেই কিন্তু যখন পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী তারা আসলে এগিয়েছেন, তখন কিন্তু আমরা দেখেছি যে তাদের এই এগোনোর পরে কিন্তু সেখান থেকে যারা হামলাকারী যারা ছিলেন তারা কিন্তু পিছু হটতে বাধ্য হয়েছেন এবং এখন কিন্তু এইখানকার যে পরিস্থিতি সেটা বেশ তুলনামূলক শান্তই বলা, মানে আগের যে অবস্থা ছিল তার তুলনায় অনেকটাই শান্ত কিন্তু বলা যাচ্ছে। দেখতে পাচ্ছেন দর্শক যে বিজিবি সদস্যরা, সেনা সদস্যরা, এবং আমরা দর্শকের আগে আপনাদেরকে ছবিতে দেখিয়েছি যে সেনা সদস্যদের একটি টিম কিন্তু সেখানে কারাগারের ভেতরে প্রবেশ করেছিল, যে সেখানে কোনো ধরনের ঝামেলা হয়েছে কিনা সেই জিনিসগুলো কিন্তু তারা সেগুলো কিন্তু তারা আসলে লক্ষ্য দেখতে গিয়েছিলেন। আমরা যতটুকু জানি, গোপালগঞ্জ থেকে আমাদের সহকর্মী আলামিন তুষার তিনি আমাদেরকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন। আসলে গোপালগঞ্জের জেলা কারাগারের সামনে থেকে আমাদের সহকর্মী আলামিন তুষার তিনি যোগ দিয়েছিলেন। বিজিবির গাড়িবহর এবং সেনা সদস্য যারা রয়েছেন, সেনাবাহিনীর গাড়ি আমরা দেখতে পাচ্ছি এবং সেনা সদস্য যারা রয়েছে তারা সতর্ক অবস্থানে রয়েছে। এর আগে আমরা যদি একটু আপনাদেরকে জানিয়ে দেই যে সকাল থেকেই কিন্তু গোপালগঞ্জে আজকে মার্চ টু গোপালগঞ্জ জুলাইয়ের যে পদযাত্রা এনসিপির, সেই পদযাত্রার অংশ হিসেবেই মার্চ টু গোপালগঞ্জ আজকে সকাল 9টার দিকেই আসলে তারা গোপালগঞ্জে প্রবেশ করে। এনসিপির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ যারা রয়েছেন নেতৃবৃন্দ, তারা কিন্তু সকাল 9টার দিকেই প্রবেশ করেছে এবং দুপুর 1:30টার দিকে তাদের গাড়িবহরেও হামলা করা হয় এবং যেখানে সমাবেশী স্থল রয়েছে সেই সমাবেশী স্থলে চেয়ার, মাইক, মঞ্চ ভেঙে দেওয়ার ঘটনা আমরা দেখেছি এবং তারপরও তারা সমাবেশ করেছে এবং মাসব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা গোপালগঞ্জে গিয়েছেন এবং সেখানে 2টার দিকে তারা পৌর পার্কে আয়োজিত সমাবেশী স্থলে উপস্থিত হয়েছেন। সমাবেশে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ আরও হাসনাত আবদুল্লাহ তারা স্লোগান দিয়ে মুখরিত করে রেখেছিলেন আমরা যেটি দেখেছি যে সেই সমাবেশী স্থলে। এবং মঞ্চে এনসিপির আহ্বায়কও ছিলেন নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আক্তার হোসেন, জ্যেষ্ঠ সদস্য সচিব তাসনিম, যারা সবাই কিন্তু আসলে সেই মঞ্চে তখন উপস্থিত ছিলেন। বিপত্তিটা ঘটে আসলে সমাবেশ শেষ করার পরে
পার্ক এলাকায় মঞ্চে হামলা চালিয়েছিল, যে মাইক বক্স চেয়ার সহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুরও করেছিল। তারপরেও সমাবেশ হয়েছে। সেই সমাবেশ হওয়ার পরে যখন তারা সমাবেশী স্থল ত্যাগ করে আসলে মাদারীপুরের দিকে যখন যাচ্ছিলেন, ঠিক তখনই কিন্তু আবার তাদের গাড়িবহরে হামলা চালানো হয় এবং তাদের গাড়িবহরে হামলা চালানোর পরে তারা একটি ভবনের নিরাপদ স্থানেই যারা নেতৃবৃন্দ রয়েছেন এনসিপির তারা অবস্থান করছেন এবং সেখানে 144 ধারা কিন্তু জেলা প্রশাসক জারি করেছেন এবং 144 ধারা জারি করার পরও আমরা দেখেছি 2 ঘন্টা 3 ঘন্টা বা 2.5 ঘন্টার মতো ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেট ছোড়াছুরি এগুলো কিন্তু আমরা দেখেছি। পুলিশের টিয়ার শেল মারাও আমরা দেখেছি। তবে এখন যে অবস্থা আফজাল দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এখন একেবারেই আসলে মনে হচ্ছে যে সংঘর্ষ হয়তো হবে না এবং নীরব আমরা দেখতে পাচ্ছি। আফজাল, এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার জন্য আগে থেকে যে অনুমেয় বা অনুমান করে একটা ব্যবস্থা নেওয়া, সেই ব্যবস্থাটা কি নেওয়া হয়েছিল না বলে আপনার কাছে মনে হচ্ছে, নাকি অন্য আপনার কাছে আসলে কি মনে হচ্ছে? না, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন কিছুক্ষণ আগে একটি অডিও আমরা পেয়েছি, সেখানে তিনি কি বলেছেন, তারা যখন একটি নিরাপদ জায়গায় চলে গেছেন, আমরা অডিওটা যদি একটু শুনি। সেফলি একটা ভবনে আছে, আর আমাদের যারা নেতা কর্মীরা যারা আছে তারা মাঠে প্রতিরোধ অব্যাহত রেখেছে। আর ওরা ছাত্রলীগের এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা ওরা আগ্নেয়াস্ত্র থেকে গুলি করতেছে এবং তারা বিস্ফোরণ ঘটাচ্ছে। আর শুরুর দিকে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আমরা নির্লিপ্ত অবস্থায় রেখেছি। এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তাদের একটা ধাওয়া পাল্টানোর মতো ঘটনা ঘটছে, কিন্তু মসজিদের মাইকগুলোতে তারা ঘোষণা দিয়ে সন্ত্রাসীদেরকে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছে। এখানে আমাদের নেতা কর্মীরা যারা আছে তারা প্রতিরোধ করছে এবং তারা প্রতিরোধের মানসিকতা নিয়ে আছে। আমরা এখানে প্রতিরোধের মধ্যেই এখান থেকে আমরা অন্যত্র রওনা করি। আমাদের একেবারে প্রমিনেন্ট কেন্দ্রীয় কোনো নেতৃবৃন্দ এখন আহত হয়নি, কিন্তু আমাদের মহানগরের আমি এখন পর্যন্ত পৌঁছে দিতে পারিনি। আসলে আমরা শুনছিলেন যে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের যে বক্তব্য, তারা যখন একটি নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছিলেন সেখান থেকেই তিনি একটি গণমাধ্যম বিবিসি বাংলাকে এই বক্তব্যটি দিয়েছেন যে তারা নিরাপদেই আশ্রয় নিয়েছিলেন এবং তাদের জানা মতে এখন পর্যন্ত প্রমিনেন্ট বা কেন্দ্রীয় কোনো নেতা আহত হননি। আর গোপালগঞ্জের স্থানীয় এনসিপি নেতারা আহত হয়েছেন কিনা সেই খবরটি তারা এখনও নিতে পারেননি। এবং আক্তার হোসেন এও বলছেন যে মসজিদের মাইক থেকে তাদের উপর ঘোষণা দিয়েই তাদের উপর আক্রমণ করা হয়েছে এবং পুলিশের প্রথমে যে ভূমিকা সেটি একেবারে নির্লিপ্ত ছিল। এটিও আক্তার হোসেন সহ এনসিপির যে কেন্দ্রীয় নেতারা তারা কিন্তু বারবার অভিযোগটি তারা করেছেন। এবং এখন আমরা এর আগে আমি যখন যুক্ত হয়েছিলাম তখন বলেছিলাম যে আসলে বিজিবির উপস্থিতি কিন্তু দেখা যাচ্ছিল না, যদিও আমরা জানতে পারছিলাম যে বিজিবি মোতায়েন করা হয়েছে, 4 প্লাটুন প্লাস প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে, কিন্তু আমরা এখন বিজিবির অবস্থানটা দেখতে পাচ্ছি এবং তারাও কিন্তু অবস্থান নিয়েছেন ঠিক যে গোপালগঞ্জের জেলা কারাগার রয়েছে সেই জেলা কারাগারে অবস্থান নিয়েছেন। পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও রয়েছে এবং এই গোপালগঞ্জ জেলা কারাগারেই 8 থেকে 10,000 মানুষ হামলাকারী তারা গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা করে, যেটি কারাগারের একজন কর্মকর্তা বা কারারক্ষী সময় সংবাদকে এর আগের খবরে যখন আমি যুক্ত হয়েছিলাম তখন আমরা জানিয়েছিলাম, আমাদের সহকর্মী আলামিন তুষার তিনিও জানিয়েছিলেন যে যখন 8 থেকে 10,000 হামলাকারী গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা চালায় তখন তারা অনেকটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন। তারা কারাগারের ভেতর থেকে চারিদিক থেকে ফাঁকা ফায়ার করেন, এরপরেই তারা মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। এরপরে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়, সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন। এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক অবস্থায় রয়েছে। আর এখন পর্যন্ত যেটি আমরা খবর পেয়েছি, এই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে যে রণক্ষেত্র পরিণত হয়েছিল, 3 জন গণমাধ্যম কর্মী আহত হয়েছেন, 1/2 শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন, তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পুরো গোপালগঞ্জে এখন থমথমে অবস্থা বিরাজ করছে, একেবারেই রণক্ষেত্রে অবস্থায় রয়েছে। আর যে কেন্দ্রীয় নেতারা আটকা পড়েছেন তাদেরকে নিরাপদে
তাদের যে পরবর্তী গন্তব্যস্থল মাদারীপুরে, তারা যে জুলাই পদযাত্রা করছেন, সেই জুলাই পদযাত্রার পরবর্তী গন্তব্য মাদারীপুরে যাওয়ার পথেই গাড়িতে গোপালগঞ্জের যে পৌর পার্কে যে সমাবেশটি হয়েছিল সেখানে বক্তব্য দিয়ে তাদের গাড়িবহর মাদারীপুরে যখন রওনা দিকে যে তারা হামলার শিকার হয়, সেই মুহূর্তেই কিন্তু তারা হামলার শিকার হয়েছেন এবং এই হামলার পরে কেন্দ্রীয় নেতাদের নিরাপদে একটি জায়গায় নেওয়া হয়। কেউ বলছেন যে জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়েছে, আবার অনেকেই বলছেন যে পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে। এরপরে তাদের নিরাপত্তা নিয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করতে থাকেন যারা, আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে গিয়ে খেয়াল করেন, বিভিন্ন রাজনৈতিক দল, এনসিপির কেন্দ্রীয় নেতা, তারা শুধু যে এনসিপি একটি দলের কেন্দ্রীয় নেতা তা কিন্তু নয়, তারা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা এবং তাদের নেতৃত্বেই জুলাই গণ অভ্যুত্থানটি হয়েছে। যে 3 সপ্তাহের যে লড়াই, রক্তক্ষয়ীর যে লড়াই, সেই লড়াইয়ের পরেই কিন্তু শেখ হাসিনার মতো একজন কর্তৃত্ববাদী সরকারের পতন হয়েছে এবং শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সেই নেতারা যখন এই ধরনের অবরুদ্ধ একটা অবস্থায় পড়েন, তখন কিন্তু যারা জুলাই গণ অভ্যুত্থানের অংশীজন রয়েছেন, অংশীজন দল রয়েছেন, তারা কিন্তু আসলে বিচলিত হয়ে পড়েন। তারা এরই মধ্যে নিন্দা জানিয়েছেন। বিএনপির মহাসচিবের তরফ থেকে একটি বিবৃতির মাধ্যমে কঠোরভাবে যারা এই দুষ্কৃতিকারী, যারা এই হামলাটি চালিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। জামায়াতের আমিরের আহ্বান জানিয়েছেন, তারা বিবৃতি দিয়েছেন। গণ অধিকার পরিষদ, এবি পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এখন পর্যন্ত যে ধরনের রাজনৈতিক দলগুলো প্রতিক্রিয়া জানিয়েছে, কম বেশি জুলাই গণ অভ্যুত্থানের অংশীজন সবকটি দলই কিন্তু এই যে হামলার একেবারে নিন্দা জানিয়েছেন এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, গ্রেফতার করা, তাদেরকে আইনের আওতায় আনার আহ্বান কিন্তু তারা জানিয়েছেন। একই সঙ্গে আমরা দেখেছি যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য অনির্দিষ্টকালীন সময়ের জন্যই কিন্তু 144 ধারা জারি করা হয়েছে। যেটা আমি বললাম, পুলিশ কাজ করছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য, আনসার ব্যাটালিয়ন কাজ করছে, আর্ম পুলিশকে আমরা দেখেছি, সেনাবাহিনী তো রয়েছেই, একই সঙ্গে বিজিবিও কিন্তু মোতায়েন করা হয়েছে। আমরা এরই মধ্যে খবর পাচ্ছি যে সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার বলয়ের মধ্য দিয়ে জুলাই আন্দোলনের যে সম্মুখ সারির নেতা, এনসিপির যে কেন্দ্রীয় নেতারা যারা অবরুদ্ধ অবস্থায় ছিলেন, তারা কিন্তু গোপালগঞ্জ ছেড়েছেন। এই ধরনের খবরগুলো আমরা কিন্তু এখন পাচ্ছি এবং যেটি বলে রাখি যে এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে। জেলা কারাগারের সামনে আসলে স্বাভাবিক পরিস্থিতি রয়েছে, কিন্তু আমার যেটি মনে হচ্ছে যে গোপালগঞ্জের বিভিন্ন জায়গায় এখনো হয়তো ধাওয়া পাল্টা ধাওয়া বা সংঘর্ষ হয়তো হচ্ছে। আমরা বিভিন্ন গণমাধ্যমে এটি খবর পেয়েছি যে ধাওয়া পাল্টা ধাওয়া এখনো বিভিন্ন জায়গায় চলছে। আমরা যদি সেটি পাই, সেই ফুটেজ যদি আমরা পাই, তাহলে আমরা নিশ্চয়ই আপনাদেরকে সেটি দেখাবো। তবে আমরা জেলা কারাগারের সামনে এখন পর্যন্ত যেটি দেখতে পাচ্ছি যে এখন ধাওয়া পাল্টা ধাওয়া নেই, পরিস্থিতি থমথমে হলেও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা কিন্তু জেলা কারাগারের সামনে নেই। অন্য জায়গায় হয়তো ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা এখনো থাকতে পারে। আজকের এই হামলার ঘটনায় আমরা দেখেছি যে কর্মসূচি ঘোষণাও হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা গুরুত্বপূর্ণ পয়েন্টে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছেন। একই সঙ্গে জাতীয় যুব শক্তি তারাও কিন্তু কর্মসূচি ঘোষণা করেছেন। আর এখন পরিস্থিতি যেটি বলি, যে পরিস্থিতি এখন একটু স্বাভাবিক রয়েছে। আমরা তো শুধুমাত্র একটি পয়েন্টে অবস্থান করছি এখন গোপালগঞ্জ জেলা কারাগারের সামনে, সেই কারাগারের সামনে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। ইমদাদ। হ্যাঁ, একেবারেই আমরা দেখতে পাচ্ছি যে বিজিবি তারা টহল দিচ্ছে এবং সেনাবাহিনীও এর মধ্যে রয়েছে। এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এই জেলা কারাগারের সামনে অবস্থান করছে সেনাবাহিনী এবং বিজিবির গাড়ি, কিন্তু কোনো রকমের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা এখন পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি না। একটু আগেও এখানে কিন্তু হামলা করেছিল পুলিশ কারারক্ষী, তিনি আমাদেরকে যেটি জানিয়েছিলেন, আমাদের সহকর্মী আলামিন তুষার সেখানে রয়েছেন, তাকে যেটি জানিয়েছিলেন যে সেখানে 10,000-এর মতো মানুষ তাদের এই জেলা কারাগারে হামলা করেছে, ইট পাটকেল নিক্ষেপ করেছে এবং আমরা জেলা কারাগারের সামনে ইট পাটকেল দেখতে পেয়েছি এবং
জানালার কাচ সেগুলো ভাঙা অবস্থায় দেখতে পেয়েছি। এই যে হামলাগুলো করা হয়েছিল, কেন আসলে জেলা কারাগারে হামলা করা হয়েছে সেটি আসলে একটা বিষয়। জেলা কারাগারে হামলা করা মানে সেখানে কিন্তু আসলে বন্দি বা আসামি অনেকেই কিন্তু সেখানে রয়েছেন। তারা কি আসলে সেই যারা বন্দি রয়েছেন তাদেরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল কি না সে বিষয়ে নিশ্চয়ই আমাদের সহকর্মী আলামিন তুষার আমাদের সঙ্গে যখন আবার যোগাযোগ করবো তখন আমরা জানার চেষ্টা করব, এবং কারারক্ষী যারা রয়েছেন নিশ্চয়ই তাদের সঙ্গে কথা বলে সেই বিষয়গুলো আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। এনসিপির এই যে জুলাই পদযাত্রা, এই জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে আজকে মার্চ টু গোপালগঞ্জ বা এই জুলাই পদযাত্রার অংশ হিসেবেই গোপালগঞ্জে তারা সমাবেশের ডাক দিয়েছিল। সমাবেশে আসলে তারা সকাল 9টার দিকে গোপালগঞ্জে প্রবেশ করে এবং 2টার কিছু আগে তারা সমাবেশী স্থলে উপস্থিত হয়, এবং তার আগে তাদের সমাবেশ স্থলের মঞ্চ, চেয়ার এগুলো ভাঙা হয়েছে যেটি আমরা জানতে পেরেছি। এবং এই ঘটনায় পুলিশ তখন আসলে নির্লিপ্ত ছিল বলে উত্তরাঞ্চল এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ আরও যারা ঊর্ধ্বতন নেতৃবৃন্দ রয়েছে এনসিপির তারা অভিযোগ করেছেন। কিন্তু এখন এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে গোপালগঞ্জ জেলা কারাগারের সামনে। গোপালগঞ্জের অন্যান্য জায়গায় আসলে কি হচ্ছে আমাদের সহকর্মী যারা রয়েছেন তারা যদি আমাদেরকে সেই তথ্যগুলো দেন তাহলে নিশ্চয়ই আপনাদেরকে আমরা সেটি জানিয়ে দিতে পারবো। এই মুহূর্তে আমরা যেই বিষয়গুলো দেখতে পেয়েছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন, জামায়াতে ইসলামের আমির তিনি নিন্দা প্রকাশ করেছেন, এবং আপনি আরও বলছিলেন যে শীর্ষস্থানীয় যে দলগুলো রয়েছে এবং শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছে তারা সকলেই আসলে নিন্দা প্রকাশ করেছেন এই হামলার, বা এই যে একটা রাজনৈতিক সমাবেশ সেই সমাবেশকে ঘিরে এত উত্তেজনা বিরাজ করবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন হবে এটি আসলে কি আগে অনুমেয় ছিল কি না, না হলে কেন জুলাই পদযাত্রা অংশ হিসেবে এখানে মার্চ টু গোপালগঞ্জ কেন করা হলো, আর সেটা যদি করাই হয় তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেন আগে থেকে আসলে আরও সজাগ থাকলো না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা ছিলেন, সেটিও কিন্তু একটা ব্যাপার। সেটি নিশ্চয়ই আমরা পরবর্তীতে জানতে পারবো যে আসলে কোনো ব্যাপার আছে কিনা এর মধ্যে। এবং আপনি যেটু একটু আগেই বলছিলেন যে আসলে 5 আগস্টের পরে এর আগে পুলিশ বাহিনী যেভাবে ব্যবহৃত হয়েছিল, আরেকটি ফুটেজ এসেছে, আমরা সেই ফুটেজটা দেখানোর চেষ্টা করছি যে সেনাবাহিনীর এপিসির গাড়িতে নিরাপত্তার জন্য এনসিপির কেন্দ্রীয় নেতা তাদেরকে তোলা হয়েছে এবং সেখানে হাসনাত আবদুল্লাহ তিনি ওই গাড়িতে রয়েছেন। একই সঙ্গে আক্তার হোসেন এনসিপির যে সদস্য সচিব তাকেও আমরা এখন দেখতে পাচ্ছি, সার্জিস আলম তাকেও কিন্তু আমরা এখন এই যে সেনাবাহিনীর এপিসি গাড়ি সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে হাসনাত আবদুল্লাহ গাড়িতে উঠতে চাচ্ছিলেন না, তাকেও ধাক্কা দিয়ে গাড়িতে উঠতে বললেন সার্জিস আলম এনসিপি সদস্য সচিব। এখন আমরা দেখতে পাচ্ছি যে এনসিপি সদস্য সচিব আক্তার তারা সেনাবাহিনীর যে এপিসি গাড়ি নিরাপত্তার জন্য গাড়িতে উঠছেন, সেই দৃশ্যই কিন্তু আমরা এখন দেখাচ্ছি। আর যেটি বলে রাখি যে এনসিপির এই পদযাত্রাকে কেন্দ্র করে গতকালকে থেকেই কিন্তু অপ্রীতিকর ঘটনার আমরা খবর পাচ্ছিলাম। বিভিন্নভাবে সহিংস পরিস্থিতি তৈরি করতে পারে সেজন্য নানা ধরনের আশঙ্কা করা হচ্ছিল। সেই অনুযায়ী যেন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় সেই বিষয়গুলো কিন্তু বিভিন্ন মহল থেকে কিন্তু দাবি জানানো হচ্ছিল, কিন্তু আজকে এই ঘটনাটি ঘটে গেল। আর যেটি বলে রাখি যে এই হামলার প্রতিবাদে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা বাংলা ব্লকেট পালন করবে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য। একই সঙ্গে জাতীয় যুব শক্তি তারাও কিন্তু এই কর্মসূচি ঘোষণা করেছে। আর যেটি আমি বললাম এরই মধ্যে যে এপিসিতে এনসিপির কেন্দ্রীয় নেতাদেরকে ওঠানো হলো এবং তাদেরকে নিয়ে আসলে মাদারীপুরের দিকে রওনা হয়েছে সেনাবাহিনী, এমনটি কিন্তু আমরা খবর পাচ্ছি। আর এরই মধ্যে তাদের যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি জুলাই পদযাত্রা গোপালগঞ্জের, সেটি নিয়ে কিন্তু পুরো গোপালগঞ্জে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। প্রশাসনের তরফ থেকে 144 ধারা জারি রয়েছে, বিজিবি মোতায়েন হয়েছে, সেনাবাহিনী রাস্তায় রয়েছেন, পুলিশ
এপিবিএন তারাও কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য চেষ্টা করছেন। আর এনসিপির যে কেন্দ্রীয় নেতারা যারা অবরুদ্ধ হয়েছিলেন সেনাবাহিনীর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে তারা গোপালগঞ্জ ছাড়ছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে চট্টগ্রামে কিন্তু চট্টগ্রামে বাংলা ব্লকেট কর্মসূচি শুরু হয়েছে, সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। আর আমরা আরেকটা ফুটেজ দেখতে পাচ্ছি যে এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি এপিসি গাড়ি সেনাবাহিনীর সেই গাড়িতে প্রবেশ করলেন। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে সার্জিস আলম তিনি গাড়ি থেকে বের হয়ে আসছিলেন, কারণ হাসনাত আবদুল্লাহ গাড়িতে উঠতে চাচ্ছিলেন না, তাকেও ধাক্কা দিয়ে এপিসি গাড়িতে তোলা হলো। এবং আমরা আরেকটি ফুটেজ দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, ইটের গুঁড়িগুলো রাস্তায় পড়ে আছে এবং আইন শৃঙ্খলা নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তারা কাজ করছেন। আর আরেকটি ফুটেজ দেখতে পাচ্ছি চট্টগ্রামের, সেখানে চট্টগ্রামের ছাত্র জনতা তারা বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছে। আজকে গোপালগঞ্জের এই এনসিপির পদযাত্রার যে গাড়ি বহরে হামলার ঘটনার নিন্দা জানিয়ে এর মধ্যে সরকারের তরফ থেকেও বিবৃতি দেওয়া হয়েছে, যারা দুষ্কৃতিকারী তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না, আইনের আওতায় নিয়ে আসা হবে। এবং শুধুমাত্র সরকারের তরফ থেকে নয়, বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকেও এই হামলার নিন্দা জানানো হয়েছে এবং বিভিন্ন কর্মসূচিও কিন্তু তারা দিয়েছে। গোপালগঞ্জে বিপ্লবী সহযোদ্ধাদের উপর ফ্যাসিস্ট লীগের হামলার প্রতিবাদ ও ফ্যাসিবাদ নির্মূলে আজ সন্ধ্যা 7টায় পল্টন থেকে মশাল মিছিল অনুষ্ঠিত হবে। সেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সহ আরও তারা উপস্থিত থাকবেন এবং গণ অধিকার পরিষদ তারা এই মশাল মিছিলের ঘোষণাও কিন্তু তারা আসলে দিয়েছে, আমরা যেটা জানতে পেরেছি। এবং এই ঘটনায় আসলে গোপালগঞ্জের ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারও বিবৃতি দিয়েছে। এনসিপির কর্মসূচি ঘিরে গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে বলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে। গোপালগঞ্জের সহিংসতার প্রেক্ষাপটে বিকেলে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে এই বিবৃতিটি দেয়া হয়। সেখানে জানানো হয়, গণ অভ্যুত্থান আন্দোলনের 1 বছর পূর্তি উপলক্ষে তরুণ নাগরিকদের শান্তিপূর্ণভাবে সমাবেশে বাধা দিয়ে তাদের মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। নিষ্ঠুর আক্রমণের মাধ্যমে ন্যাশনাল সিটিজেন্স পার্টি, পুলিশ ও গণমাধ্যমের গাড়ি ভাঙচুর করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগ অ্যাক্টিভিস্টদের এই জঘন্য কর্মকাণ্ড বিনা বিচারে ছেড়ে দেয়া হবে না, দায়ীদের দ্রুত চিহ্নিত করা হবে এবং বিচার নিশ্চিত করা হবে। বাংলাদেশের কোনো নাগরিকের উপর এমন সহিংসতা করার জায়গা নেই, এমনটিও বলা হয়েছে ওই বিবৃতিতে। আসলে যে শুধু যে গোপালগঞ্জেই এই হামলার ঘটনা ঘটেছে তা কিন্তু নয়, আমরা দেখেছি যে ঢাকাতেও একটি ঘটনা ঘটেছে। ঢাকায় বাংলা মোটরে, রাজধানীর বাংলা মোটরে যে এনসিপির প্রধান কার্যালয়ের সামনে 2টি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। দুপুর 2টার পরে ছোড়া এই ককটেলে একটি বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত থেকে যায়। ঘটনার পরপরই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। অবিস্ফোরিত ককটেলটি ইট দিয়ে ঘিরে ফেলেন তারা। এরপর আসে বোম ডিসপোজাল ইউনিট, তারা এসে ককটেলটি বিস্ফোরণ ঘটায়। এসব ঘটনায় কোনো হতাহত ঘটনা ঘটেনি। এটি হচ্ছে ঢাকার এনসিপির কার্যালয়ে যে সেখানেও হামলার ঘটনা ঘটেছে। আফজাল, আমরা একটা যেটি জানতে পেরেছি যে সেনা পুলিশ পাহারায় আমরা একটু আগেই দেখছিলাম যে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ তাদেরকে কিন্তু ওই সেনাবাহিনীর গাড়িতে তোলা হচ্ছে এবং জাতীয় নাগরিক পার্টি এবং এনসিপির নেতাকর্মীরা গোপালগঞ্জ ছেড়ে গেছেন। সেনাবাহিনী পুলিশের পাহারায় তারা গোপালগঞ্জ ছেড়ে গেছেন। এই তথ্যটি এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহীন বিবিসি বাংলাকে জানিয়েছেন। তারা বিকেল 5টার পরে গোপালগঞ্জ থেকে বের হয়ে যান বলে তিনি বিবিসি বাংলাকে জানিয়েছেন। এবং এনসিপির একজন নেতা কিছুক্ষণ আগে ফেসবুকে পোস্ট করেছেন যে তিনি যেটি পোস্টে লিখেছেন যে সন্ত্রাসী নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় আমার ভাই এনসিপির কেন্দ্রীয় সংগঠক নয়ন আহত হয়েছেন। কিছুক্ষণ আগেই যেটি বলছিলাম যে সদস্য সচিব আক্তার বলছিলেন যে তারা এখন পর্যন্ত কেন্দ্রীয় কোনো সংগঠক বা কেন্দ্রীয় কোনো নেতা আহত হননি, কিন্তু এইমাত্র খবর পেলাম আমরা যে এনসিপির কেন্দ্রীয় সংগঠক নয়ন মারাত্মকভাবে আহত হয়েছেন। এবং আজকের এই ঘটনায় ইসলামী ছাত্র শিবিরের সভাপতিও কিন্তু বিবৃতি দিয়েছেন। ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম তিনি যেটি লিখেছেন ফেসবুক পোস্টে যে আমাদের জুলাই সহযোদ্ধাদের উপর হামলা কখনোই মেনে নেব না। বিভিন্ন রাজনৈতিক দল যারা জুলাই গণ অভ্যুত্থানের অংশীজন
যারা কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই গণ অভ্যুত্থানের জন্য ছাত্রদের পাশে আন্দোলন করেছেন, তারা কিন্তু সবাই এই হামলার নিন্দা জানিয়েছেন এবং যারা জড়িত দুষ্কৃতিকারী যারা অপরাধ করেছে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। আর এই ঘটনায় এখন আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বাংলা ব্লকেট কর্মসূচি সেটি কিন্তু শুরু হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে গোপালগঞ্জের এই হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলা ব্লকেট কর্মসূচি চলছে, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আর মাঝের ফুটেজে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর এপিসিতে বৈষম্য বিরোধীদের যে জাতীয় নাগরিক পার্টির যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন, নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আক্তার হোসেন, তারা কিন্তু এপিসির গাড়িতে ঢুকেছেন এবং ঢুকে তারা 5টার দিকে তারা আসলে গোপালগঞ্জ ছেড়েছেন, মাদারীপুরের উদ্দেশ্যেই হয়তো তারা রওনা দিয়েছেন। গোপালগঞ্জ ছেড়ে গেছেন 5টার দিকে, আমরা যেই তথ্যটি আক্তার হোসেন বিবিসি বাংলাকে জানিয়েছে, আমরা যেটি জানতে পেরেছি। এখন যে অবস্থা, এই অবস্থা আসলে গোপালগঞ্জের জেলা কারাগারের আশেপাশে এখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, যেহেতু এনসিপির নেতৃবৃন্দ, শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা আসলে গোপালগঞ্জ ছেড়ে গেছেন 5টার দিকে। এখন দেখার বিষয় আসলে তারা মাদারীপুরে যেয়ে সমাবেশ করেন কিনা, যেহেতু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং রণক্ষেত্র মতো পরিস্থিতি তৈরি হয়েছিল গোপালগঞ্জে। এখন মাদারীপুরে যেয়ে তারা সমাবেশ করেন কিনা সেটি আসলে দেখার বিষয়, এবং আমাদের সহকর্মী যারা রয়েছেন মাদারীপুরে রয়েছেন, আমরা তাদের কাছ থেকেও আসলে জানার চেষ্টা করব যে আসলে সেখানে সমাবেশ স্থল করবে কিনা বা পদযাত্রা করবে কিনা। যেহেতু মাসব্যাপী তাদের এই পদযাত্রায়, তারা সারা বাংলাদেশই ঘুরবে এই পদযাত্রায়। এই পদযাত্রার আজকে আসলে 16তম দিন। এই 16তম দিনে আজকে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে, শহীদ দিবস আজকে। আপনি যেটি আমরা জেনেছি যে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে গতকালকে, যে আসলে আজকে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এই দিনে আসলে গত বছরের এই দিনে রংপুরে শহীদ আবু সাঈদ তিনি পুলিশের গুলিতে নিহত হন, এবং তারপর থেকেই আসলে বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছিলেন তাদের সেই আন্দোলনটা আসলে আরও বেশি চাঙ্গা হয়ে ওঠে, এবং যারা সারা বাংলাদেশের মানুষ আসলে এই আন্দোলনের সঙ্গে আমরা দেখতে পেয়েছি যে যুক্ত হয়েছিল অনেকেই। আর যে আন্দোলনটি হয়েছিল সেই আন্দোলনটা আগে থেকেই হয়েছিল, কিন্তু আবু সাঈদের মারা যাওয়ার পরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আসলে এই আন্দোলনটা আরও বেগ পায়, আরও বেগবান হয়। এবং আমরা একটু আগেই যেটি আপনি বলছিলেন যে বিভিন্ন জায়গায় ব্লকেট কর্মসূচি পালন করা হচ্ছে, এবং সেই ব্লকেট কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চট্টগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে এখনও তারা সেই ব্লকেট কর্মসূচি পালন করছে, এবং চট্টগ্রামে এই গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের হামলার প্রতিবাদে তারা ব্লকেট কর্মসূচি পালন করছে। বরিশালেও হয়তো আমরা দেখতে পাবো যে আমাদের সহকর্মী যারা আছেন তারা জানিয়েছেন যে বরিশালেও এই ব্লকেট কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মী রয়েছেন তারা হয়তো পালন করবেন, এবং সারা দেশেই এই ব্লকেট কর্মসূচি আসলে হামলার প্রতিবাদে তারা পালন করবে বলে আমরা জানতে পেরেছি। এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছে সেই রাজনৈতিক দল তারা কিন্তু আসলে নিন্দা জানিয়েছে এই হামলার নিন্দা জানিয়েছে। এবং এইমাত্র যদি কোনো তথ্য আপনার কাছে থাকে সেটি আমাদেরকে আসলে জানিয়ে দিতে পারেন, কারণ আমরা জানিছি যে বিকেল 5টায় আসলে এনসিপির নেতাকর্মীরা গোপালগঞ্জ ছেড়ে মাদারীপুরের উদ্দেশ্যেই হয়তো তারা রওনা দিয়েছে, যেটি জানিয়েছেন এনসিপির সদস্য সচিব। এখন সর্বশেষ যে আপডেট, এখন যে বাংলা ব্লকেট কর্মসূচি, সেই ব্লকেট কর্মসূচি বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। চট্টগ্রামের পরে বরিশালে শুরু হয়েছে, এবং একই সঙ্গে কিছুক্ষণ আগে ঢাকার যে প্রাণকেন্দ্র রাজধানীর শাহবাগে সেখানেও কিন্তু ছাত্র জনতা বিক্ষোভে অংশগ্রহণ করছেন এবং অবস্থান নিয়ে সেটা বিক্ষোভ করছেন। আর এই যে হামলার ঘটনা, পুরো ঘটনার জন্যই আসলে এনসিপির নেতাকর্মীরা পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তা, পুলিশ প্রশাসনের নির্লিপ্ততা এটিই কিন্তু বারবার দাবি করে আসছেন বা অভিযোগ করে আসছেন। আর চট্টগ্রামের যে দৃশ্য সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আর সরকারের তরফ থেকে যে ব্যবস্থাটি, যে বার্তাটি দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি, সেই বিবৃতিটাই প্রিন্ট আকারে আমার হাতে এসেছে। যদি আমি বিবৃতিতে পড়ি তাহলে যেখানে বলা হয়েছে যে গোপালগঞ্জে ঘটে যাওয়া সহিংসতা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। বিপ্লবী আন্দোলনের বার্ষিকীতে শান্তিপূর্ণ সমাবেশে হামলা করে এই তরুণ নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘনের লজ্জাজনক এক দৃষ্টান্ত। জাতীয় নাগরিক পার্টির সদস্য
পুলিশ এবং সাংবাদিকদের উপর বর্বর হামলা চালানো হয়েছে, তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং শারীরিকভাবে আক্রমণ করা হয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ কর্মীদের দ্বারা এই নৃশংস হামলা সংঘটিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর বিচার হবেই, দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। বাংলাদেশের কোনো নাগরিকের ওপর এমন সহিংসতার কোনো সুযোগ নেই। আমরা সেনাবাহিনী ও পুলিশের দ্রুত হস্তক্ষেপের প্রশংসা করি এবং ছাত্রদের সাহস ও সংকল্পের প্রতি শ্রদ্ধা জানাই, যারা হুমকি ও সন্ত্রাস উপেক্ষা করে তাদের সমাবেশ চালিয়ে গেছে। এই বর্বরতার সঙ্গে যারা জড়িত তারা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। আমি আবার বলছি, অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতিতে যেটি বলা হয়েছে যে এই বর্বরতার সঙ্গে যারা জড়িত তারা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। এটা স্পষ্ট করে বলা হচ্ছে আমাদের দেশে সহিংসতার কোনো জায়গা নেই, ন্যায় বিচার নিশ্চিত করা হবেই। এটি অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি। এ ধরনের বিবৃতি বা নিন্দা আমরা বিএনপির তরফ থেকেও পেয়েছি, জামাতের তরফ থেকেও পেয়েছি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় সমাজতান্ত্রিক দল আব্দুর রব সাহেবের, তারাও কিন্তু একটি বিবৃতি দিয়েছেন। অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশীজন রাজনৈতিক দল তারা তো সবাই এই হামলার নিন্দা জানিয়েছেন এবং যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করা এবং তাদেরকে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে কিন্তু এনসিপি। এবং এনসিপির আজকের এই যে আমরা দেখেছি যে এই যে হামলা এনসিপির গাড়ি বহরে এবং এই হামলার ক্ষেত্রে তারা বারবার যেটি বলার চেষ্টা করেছেন যে প্রশাসনকে, পুলিশ প্রশাসন তাদের যে ভূমিকা ছিল, তারা মনোবল নিয়ে রাস্তায় বিক্ষোভকারীদের দমন করতে পারেনি বা হামলাকারীদের দমন করতে পারেনি, সেজন্য আগে পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানোর কথা বলা হয়েছে। এবং একজন এনসিপির নেতা আক্ষেপ করে বলেছেন যে সংস্কার বাদ দেন, বাদ দিয়ে আগে পুলিশ প্রশাসনকে ঢেলে সাজান, ফ্যাসিস্টদের হাত থেকে বিপ্লবীদের রক্ষা করেন। এই ধরনের বক্তব্য কিন্তু এসেছে। ইমদাদ, তবে আফজাল, আসলে যেটি আসার কথা সেটি হচ্ছে যে একটু আগে আপনাকে বলছিলাম যে এনসিপির যে নেতাকর্মী যারা আছেন তারা সেনাবাহিনী ও পুলিশের পাহারায় গোপালগঞ্জ ছেড়েছেন। এই তথ্যটি এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহীন তিনি একটি গণমাধ্যমকে জানিয়েছেন। তারা বিকেল 5টায় গোপালগঞ্জ ছেড়ে বের হয়ে যান। কিন্তু এনসিপির যারা নেতাকর্মী রয়েছে গোপালগঞ্জে তাদের কি অবস্থা, যেটি আপনি একটু আগেই বলছিলেন যে একজন সদস্য তিনি গুরুতর আহত হয়েছেন এবং অন্যান্য সদস্য যারা রয়েছে এনসিপির গোপালগঞ্জে যারা রয়েছে শীর্ষস্থানীয় নেতারা, তারা তো বিকেল 5টায় ছেড়ে গেলেন গোপালগঞ্জে। কিন্তু অন্য যারা নেতাকর্মী রয়েছেন তাদের কি অবস্থা, সেই অবস্থাও আসলে উদ্বেগজনক কিনা আপনার এই বিষয়টা নিয়েই আব্দুল হান্নান মাসুদ, এনসিপির একজন নেতা, তিনি 20 মিনিট আগে একটা পোস্ট দিয়েছেন। তিনি বলেছেন যে আমাদের ভাইরা নিরাপদ আছেন। সারা দেশের বিক্ষুব্ধ জনতাকে ব্লকেট তুলে নিয়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সকল জেলা উপজেলায় বিক্ষোভ প্রদর্শন জারি রাখার অনুরোধ জানানো হলো। অর্থাৎ তারা ব্লকেট করতে নিষেধ করছেন। তারা বলছেন যে সারা দেশের বিক্ষুব্ধ ছাত্র জনতা রাস্তার দুই পাশে অবস্থান নিয়ে প্রতিবাদটা জারি রাখতে বলেছেন। এই নির্দেশনাটি আসলে নেতাকর্মী একেবারে তৃণমূল পর্যন্ত পৌঁছাতেও কিছুটা সময় লাগবে আফজাল। সেজন্যই হয়তো আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামে কিন্তু ব্লকেট কর্মসূচি তারা পালন করছেন এবং বরিশালেও আমরা দেখতে পাচ্ছিলাম যে ব্লকেট কর্মসূচির আয়োজন তারা করছিলেন, যে তারাও ব্লকেট কর্মসূচি পালন করবেন। আর হান্নান মাসুদের কথাই তো আপনি বলছিলেন, তিনি তার ফেসবুক পেজে নির্দেশনা দিয়েছেন বা তারা ব্লকেট না করার জন্য আহ্বান জানিয়েছেন তাদের নেতাকর্মীদের এবং তৃণমূল পর্যায়ে সেই কথাটি, সেই বিষয়টি যেতে একটু সময় লাগবে। কিন্তু এর মধ্যে আপনার কাছে কি মনে হয় যে হান্নান মাসুদ যেটি বলেছেন যে তার ভাইরা বা এনসিপির নেতাকর্মীরা নিরাপদে আছেন, কিন্তু এত পাল্টা ধাওয়া হলো এবং রণক্ষেত্রে পরিণত হলো, সেখানে এনসিপির সবাই নিরাপদে আছেন, সেটা আপনার কাছে কি মনে হয় আসলে? তাহলে শুধুমাত্র একটা দল যখন সমাবেশ করবে তখন সেই দলের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন তো নিশ্চয়ই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা তো নিশ্চয়ই সেটা রক্ষা করার, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য দায়িত্ব পালন করবেন, কিন্তু দলীয়ভাবে নেতাকর্মী যারা আছেন তারাও তো আসলে সেই সমাবেশ সফল করার জন্য একটা দায়িত্ব কি তাদের মধ্যে পড়ে কিনা? আপনার কাছে কি মনে হয় যে আসলে? কিছুক্ষণ আগে আমি যেটি বলছিলাম যে এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনিও বলেছেন যে সারা দেশে রাজপথের ব্লকেট সরিয়ে নিন, রাস্তার একপাশে অবস্থান করুন, লড়াই চলবে। এটি নাহিদ ইসলাম আহ্বায়ক এনসিপি, তিনি এটা দাবি জানিয়েছেন।